আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো। রাসায়নিক যে বিক্রিয়াগুলো দেখালাম সেগুলো দেখে কি ভয় পেয়ে গেছো নাকি? আসলে ভয় পাওয়ার কিছু নেই। বিক্রিয়াগুলো খুবই সহজ, যেটা দেখতেই পেয়েছো তোমরা। আর একটা বিক্রিয়া আরেকটা বিক্রিয়ার সাথে সম্পর্কযুক্ত ছিল। আমরা গত ক্লাসে অ্যালকেনের প্রস্তুতি যে রাসায়নিক বিক্রিয়াগুলো আছে সেই বিক্রিয়াগুলো দেখেছি, অর্থাৎ তোমার জৈব যৌগের যে প্রথম যে বিক্রিয়াগুলো আছে, প্রাথমিক যে বিক্রিয়াগুলো আছে সেই বিক্রিয়াগুলোই মূলত তোমরা দেখলে। আর এতগুলো বিক্রিয়া দেখানোর কারণ হচ্ছে যে যাতে করে তোমার বিক্রিয়াগুলো সহজে তুমি বুঝতে পারো, বা অনেকগুলো বিক্রিয়া শেখার কারণে তোমার পরীক্ষায় যাতে ব্যাঘাত না ঘটে সেজন্য সে উদ্দেশ্যে আমি দেখালাম, অন্য কিছু না। চলে আসো, আজকে আমরা যে পার্টটা দেখবো সেটা হচ্ছে তোমার অ্যালকেনের ধর্মটা দেখব। তো তার আগে তোমাদের উদ্দেশ্যে একটু কথা বলি। আমার যে ভিডিওটা ছিল, অর্থাৎ লেকচার 4 যে ভিডিওটা ছিল, সেখানে তোমার দুটি বিক্রিয়ার মধ্যে একটু সমস্যা হয়েছিল। আসলে মূলত আমার মনের ভুলের কারণে হয়েছিল। এখন তোমরা ভিডিওটি দেখে কে বা কি মনে করে ফেলছো আল্লাহই জানে। তো একটু খেয়াল করো, আসলে তোমার এখানে সামান্য একটু ভুল ছিল। ভুলও বলবো না, এটা আমার মনের ভুলের কারণে এরকম হয়েছিল। ভুলটা কি আমি বলছি দেখো একটু। প্রথম যে বিক্রিয়াটা ছিল কোপ সংশ্লেষণের সাহায্যে, তোমাকে তার আগে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে এই যে বিক্রিয়াগুলো তোমরা দেখলে, বিক্রিয়াগুলো তুমি যেভাবে লিখে করেছো এখানে ঠিক সেভাবেই কিন্তু বাংলা লেখাটা হবে। বুঝতে পারছো কিনা? অর্থাৎ তোমার বিক্রিয়ার মতো করে বাংলা লেখাটা লিখবে, এমন কোনো সমস্যা না যে তোমাকে একবারে বইয়ের মতো লিখতে হবে বা সাজিয়ে লিখতে হবে কথাগুলো, এরকম কিন্তু না। তুমি যেভাবে বিক্রিয়াটা করেছো ঠিক সেভাবে সরাসরি লিখবে। আচ্ছা, সমস্যাটা কি একটু তোমাকে বলি। দেখো, মূল যে থিমটা ছিল সেখানে তোমার একটু সমস্যা হয়েছিল সমতাকরণের ক্ষেত্রে। এখানে আমি 2 দেইনি পানিটার অণুর ক্ষেত্রে, আর এখানে সোডিয়াম হাইড্রোক্সাইডের সামনে 2 দেইনি। বুঝতে পেরেছো তো? আর এই অংশটা সম্ভবত ঠিক ছিল, আর যদি না থাকে তাহলে এটা এভাবে হবে। আচ্ছা, এরপরে দ্বিতীয়টা যেটা ছিল উডস বিক্রিয়ার সাহায্যে, আমরা অ্যালকাইল হ্যালাইডের সাহায্যে যে প্রস্তুতিগুলো করেছিলাম, ওই অ্যালকাইল হ্যালাইডের সর্বশেষ বিক্রিয়াটা ছিল উডস বিক্রিয়া। কোপ সংশ্লেষণ ছিল ভিন্ন আরেকটা বিক্রিয়া, অর্থাৎ আলাদা বিক্রিয়া। অ্যালকাইল হ্যালাইড থেকে বিক্রিয়াগুলোর সাহায্যে তোমার উডস বিক্রিয়াটা তার সাথে সম্পর্কযুক্ত ছিল। তো উডস বিক্রিয়াটার ক্ষেত্রে তোমার এখানে যে সমস্যাটা হয়েছিল সেটা হচ্ছে যে আমি এখানে তোমার যে মিথাইল মূলকটা হবে বা অ্যালকাইল শ্রেণীর যে একটা মূলক বলবে সেটা না লিখে আমি আর রেখে দিয়েছিলাম। তো এখানে তুমি আর এর পরিবর্তে মিথাইল বা তোমার ইচ্ছা মতো ইথাইল, প্রোপাইল যেটা বসালে তোমার ইচ্ছা সেটাই বসাতে পারো। অর্থাৎ কথা হচ্ছে যে এখানে আর এর পরিবর্তে একটা অ্যালকাইল শ্রেণীর যৌগ বসবে বা মূলক বসবে, যেটা আমরা বলি। অর্থাৎ অ্যালকাইল শ্রেণীর একটা মূলক এখানে বসবে আর এর পরিবর্তে। তাহলে এই ছিল বিক্রিয়াগুলো। আচ্ছা, বিক্রিয়াগুলো আবার একটু তোমাকে বলে দিচ্ছি। দেখো, শুরুতে কোপ সংশ্লেষণটা বলছি আমি, যেহেতু এই বিক্রিয়াটা আগে লিখে ফেলছি। তো এখানে তোমার এটা ছিল কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণকে তড়িৎ বিশ্লেষণ করলে অ্যালকেন উৎপন্ন হয়। এটা ছিল কোপ সংশ্লেষণ বিক্রিয়াটা। আর উডস বিক্রিয়াটা ছিল যে তোমার অ্যালকাইল হ্যালাইডের দ্রবণের মধ্যে তুমি যদি ধাতব সোডিয়াম যোগ করে, অর্থাৎ অ্যালকাইল হ্যালাইডের শুষ্ক ইথারীয় দ্রবণে ধাতব সোডিয়াম যোগ করে উত্তপ্ত করলে অ্যালকেন উৎপন্ন হয়। এটা ছিল উডস বিক্রিয়ার সাহায্যে। এটাকে উডস বিক্রিয়া বলার কারণ হচ্ছে যে বিক্রিয়াটা বিজ্ঞানী উডস আবিষ্কার করেন, যার কারণে তার নাম অনুসারে এটাকে উডস বিক্রিয়া বলা হয়ে থাকে। তাহলে এই ছিল তোমার গত ক্লাস নিয়ে একটু কথা। আচ্ছা, চলে আসো, আজকের অংশটা আমরা শুরু করে দেই। আর আজকের অংশটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা দেখবো আমরা অ্যালকেনের ধর্মটা দেখব। অর্থাৎ তোমার জৈব যৌগের শ্রেণীর বা জৈব যৌগ যারা হয়ে থাকে তারা প্রত্যেকেই কিন্তু কিছু না কিছু ধর্ম প্রদর্শন করে। আর তাদের যে ধর্মগুলো আছে এগুলোকে আমরা দুই ভাগে ভাগ করে নিতে পারি। একটা হচ্ছে তোমার ভৌত ধর্ম, আর একটা হচ্ছে রাসায়নিক ধর্ম। আমরা অ্যালকেনের ক্ষেত্রে শুরুতে তোমার ভৌত ধর্মটা নিয়ে আলোচনা করব, তারপর পরই রাসায়নিক ধর্মে চলে যাব। ভৌত যে ধর্মটা আছে এটা তোমাকে একটু পড়ে রাখতে হবে, কারণ এখান থেকে বহু নির্বাচনী প্রশ্ন আসে। আচ্ছা, চলে আসো, তোমরা এতক্ষণে হয়তো বা জেনে গেছো বা গত ভিডিওগুলো দেখলে তোমরা অবশ্যই জানবে অ্যালকেন শ্রেণীর যৌগগুলো তোমার শক্তিশালী বন্ধনে আবদ্ধ হয়ে থাকে। অর্থাৎ তাদের যে বন্ধনগুলো তৈরি হয় সেগুলো শক্তিশালী সিগমা বন্ধন হয়ে থাকে। চলে আসো, ভৌত ধর্মটা একটু দেখে নেই। 1 থেকে 4 কার্বন বিশিষ্ট যে অ্যালকেন শ্রেণীর যৌগগুলো হয়ে থাকে তাদের স্ফুটনাঙ্কটা কক্ষ তাপমাত্রার নিচে হয়, যার কারণে তারা হয় গ্যাসীয় প্রকৃতির। অর্থাৎ গ্যাস বলে দিতে পারি বা গ্যাসীয় প্রকৃতি লিখে দিতে পারো তুমি ইচ্ছা। গ্যাসীয় প্রকৃতির 1 থেকে 4 কার্বন বিশিষ্ট যে যৌগগুলো হয় অ্যালকেন শ্রেণীর তারা। আর 5 থেকে 15 যারা হয় তাদের স্ফুটনাঙ্কটা কক্ষ তাপমাত্রার উপরে হয়, যার কারণে তারা হয়ে থাকে তোমার তরল প্রকৃতির। আর 16 থেকে উপরের দিকে যারা আছে, 16 থেকে তোমার উপরের দিকে যারা হয়, 16 এবং 16 থেকে উপরের দিকে, 16 থেকে 16 বা বাংলা লিখে দিচ্ছি 16 থেকে উপরে, 16 থেকে উপরে
যারা হয় তারা হয় তোমার কঠিন প্রকৃতির। অর্থাৎ এখানে একটা কথা হচ্ছে যে অ্যালকেন শ্রেণীর যে কার্বন সংখ্যাটা আছে এই কার্বন সংখ্যার পরিবর্তনের সাথে সাথে কিন্তু তাদের এই প্রকৃতিগুলো পরিবর্তন হয়ে যায়। অর্থাৎ মোট যে অ্যালকেন শ্রেণীর যৌগগুলো হয় তারা কিন্তু একই রকম, অর্থাৎ তারা সমগোত্রীয় শ্রেণী, কারণ তাদের যে কার্যকরী মূলক সেটা একই কার্যকরী মূলক, আর কার্যকরী মূলক একই হওয়ার কারণে তারা সমগোত্রীয় শ্রেণীর হয়ে থাকে। আর সমগোত্রীয় শ্রেণী হওয়ার কারণে তাদের যে ধর্মগুলো আছে বা তাদের যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো একই রকম হয়ে থাকে, যেটা আমরা সমগোত্রীয় শ্রেণীর সংজ্ঞা থেকে জানতে পেরেছিলাম। তাহলে এই ছিল তোমার অ্যালকেনের ভৌত ধর্ম নিয়ে কথা। চলে আসো এবার আমরা তার রাসায়নিক ধর্মটা শুরু করে দিব, এবং এই রাসায়নিক ধর্মটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে যে এখান থেকে তোমার প্রশ্ন থাকেই পরীক্ষার মধ্যে। তাহলে চলে আসো এখন আমরা অ্যালকেনের যে রাসায়নিক ধর্ম আছে সেই রাসায়নিক ধর্মটা শুরু করে দিই। রাসায়নিক ধর্ম, অ্যালকেন মোটামুটি তোমার 4 ধরনের রাসায়নিক ধর্ম প্রদর্শন করে থাকে। তো আমরা ধর্মগুলো শুরুতে লেখার চেষ্টা করব। সেটা প্রথমে হচ্ছে তোমার প্রতিস্থাপন বিক্রিয়া। প্রতিস্থাপন বিক্রিয়া এটা অ্যালকেনের একটা তাৎপর্যপূর্ণ বিক্রিয়া। তারপর এটা হচ্ছে তোমার ভাঙন বিক্রিয়া বা প্রক্রিয়া যাই বলো। তারপর এটা হচ্ছে তোমার জারণ, এবং সর্বশেষ যেটা সেটা হচ্ছে তোমার সমানুকরণ। সমানুকরণ উপরের যে তিনটা দেখতে পাচ্ছ এই তিনটা তোমাদের বইতে দেওয়া আছে। আমি শেষের যেটা লিখলাম সেটা তোমাদের এই অংশটাই দেওয়া নেই, তবে তোমরা সমানুকরণ যে বিক্রিয়া আছে সেটা পড়ে আসছো। তাহলে এই ছিল 4টা প্রক্রিয়া। তো এখন আমরা শুরুতেই তোমার প্রতিস্থাপন বিক্রিয়াটা সম্পর্কে জানবো। এগুলো একটু খাতায় লিখে নিবে, এগুলো তোমার প্রয়োজন হবে, সেজন্য খাতায় অবশ্যই লিখতে হবে তোমাকে। আমি মুছে দিচ্ছি, এতক্ষণ হয়তো বা তুমি লিখে ফেলছো আমি আশা করি। আচ্ছা চলে আসো, এখন আমি প্রতিস্থাপন বিক্রিয়াটা নিয়ে তোমার সাথে কথা বলবো। শুরুতে তুমি প্রতিস্থাপন বিক্রিয়ার সংজ্ঞাটা একটু জেনে নাও। প্রতিস্থাপন বিক্রিয়ার সংজ্ঞাটা তুমি সপ্তম অধ্যায় থেকেও পড়ে আসছো রাসায়নিক বিক্রিয়া থেকে। আমি আবারও বলছি প্রতিস্থাপন বিক্রিয়াটা কি একটু দেখো। কোনো রাসায়নিক উপাদান থেকে কোনো একটা মূলক বা কোনো একটা রাসায়নিক উপাদান যখন ওই যৌগটার কোনো একটা উপাদানকে স্থাপিত করে দেয় তাকে মূলত প্রতিস্থাপন বিক্রিয়া বলা হয়ে থাকে। চলে আসো এবার অ্যালকেনের প্রতিস্থাপন বিক্রিয়াটা কিভাবে সংঘটিত হয় সেটা একটু জেনে নেই। এখানে তোমার মিথেন হ্যালোজেন পরমাণুর সাথে বিক্রিয়ায় অংশগ্রহণ করবে। তো এখানে হ্যালোজেন যে পরমাণুরা আছে তারা তোমার কার্বনের সাথে যুক্ত যে হাইড্রোজেনগুলো আছে হাইড্রোজেনটাকে তোমার প্রতিস্থাপিত করে দিবে। তো সেই জন্য এটা হচ্ছে অ্যালকেনের প্রতিস্থাপন বিক্রিয়া, বা এটাকে হ্যালোজেনেশন বিক্রিয়া বলা হয়, যেহেতু হ্যালোজেন পরমাণুর উপস্থিতিতে বিক্রিয়াটা সংঘটিত হয়ে থাকে। হ্যাঁ, এই বিক্রিয়াটা নিয়ে তোমার সাথে অনেক কথা আছে। তার কারণ হচ্ছে যে এই বিক্রিয়াটা তুমি অ্যালকেনের একটা তাৎপর্যপূর্ণ বিক্রিয়া বলতে পারো, বা পেট্রোকেমিক্যাল শিল্পের একটা তাৎপর্যপূর্ণ বিক্রিয়া। আর এটা একটা শিকল বিক্রিয়াও, কারণ হচ্ছে যে তোমার এখানে আমরা যে উপাদানগুলো নিব এই বিক্রিয়াটার ক্ষেত্রে, যেমন তোমার মিথেন এবং যে হ্যালোজেন পরমাণু হিসেবে ক্লোরিনটা নিব, এই উভয় উপাদান গ্যাসীয় প্রকৃতির হওয়ার কারণে যখন তারা একটাবার বিক্রিয়া অংশগ্রহণ করে ফেলে তখন কার্বনের সাথে যুক্ত হাইড্রোজেনগুলো প্রতিস্থাপিত না হওয়া পর্যন্ত বিক্রিয়াটা চলতে থাকে, যার কারণে এটাকে তোমার শিকল বিক্রিয়াও বলা হয়ে থাকে। আর এই বিক্রিয়াটা তোমার সংঘটিত হয়ে থাকে সূর্যালোকের অতিবেগুনি রশ্মির উপস্থিতিতে। অর্থাৎ এই যে বিক্রিয়াগুলো আছে বা গ্যাসীয় প্রকৃতির কোনো বিক্রিয়ক যদি আমরা ব্যবহার করে থাকি তাহলে কিন্তু তোমার বাইরের পরিবেশ থেকে অতিরিক্ত পরিমাণে তাপ সরবরাহ করতে হয় না, এরা নিজেরাই বিক্রিয়া অংশগ্রহণ করে ফেলে এবং উৎপাদে পরিণত হতে শুরু করে দেয়। তাহলে চলে আসো আমরা বিক্রিয়াটা করার মাধ্যমে আরও বিস্তারিত অনেক কিছু জানতে পারবো। তাহলে দেখো একটু খেয়াল করে, অতিবেগুনি রশ্মি, সূর্যের অতিবেগুনি রশ্মির উপস্থিতিতে বা অতিবেগুনি আলোকের উপস্থিতিতে বিক্রিয়াটা সংঘটিত হবে। তো এখানে ক্লোরিন পরমাণুর সাথে বিক্রিয়াটা সংঘটিত হবে। ইউভি মানে হচ্ছে আলট্রাভায়োলেট রে, অতিবেগুনি রশ্মি। তো এখানে তোমার মিথাইল ক্লোরাইড উৎপন্ন হবে, অর্থাৎ প্রত্যেকটা ধাপেই কার্বনের সাথে যুক্ত একটা করে হাইড্রোজেন পরমাণু একটা করে ক্লোরিন পরমাণু দ্বারা স্থাপিত হয়ে যাবে। তারপরে মিথাইল ক্লোরাইড আবার বিক্রিয়া অংশগ্রহণ করবে। খুবই সহজ বিক্রিয়াগুলো। আর এখানে তোমার ডাইক্লোরোমিথেনটা উৎপন্ন হবে এবং তার সাথে হাইড্রোক্লোরিক গ্যাস উৎপন্ন হবে। হ্যাঁ, এরপরে খেয়াল করো, ডাইক্লোরোমিথেনটা বিক্রিয়া অংশগ্রহণ করবে এবং তার সাথে ক্লোরিন হ্যালোজেন পরমাণু হিসেবে। আচ্ছা, এখানে তোমার টাইক্লোরোমিথেনটা উৎপন্ন হবে আর তার সাথে হাইড্রোক্লোরিক গ্যাসটা উৎপন্ন হবে। আর সর্বশেষ টাইক্লোরোমিথেনটা ক্লোরিনের সাথে বিক্রিয়া অংশগ্রহণ করবে এবং সেটা টেট্রাক্লোরোমিথেনে পরিণত হবে CCl4, এবং তার সাথে হাইড্রোক্লোরিক গ্যাসটা উৎপন্ন হবে। আচ্ছা, হাইড্রোক্লোরিক গ্যাস বলার কারণ হচ্ছে যে এখানে যে উপাদানগুলো তুমি ব্যবহার করছো সেগুলো গ্যাসীয় প্রকৃতির, যার কারণে এখানে যে উপাদানগুলো তৈরি হবে তারাও গ্যাসীয় প্রকৃতিরই হবে। আর এটা সম্পূর্ণটা অতিবেগুনি রশ্মির উপস্থিতিতে সংঘটিত হয়ে থাকে। এই ছিল তোমার বিক্রিয়াটা। আর এই কারণেই বিক্রিয়াটাকে শিকল বলা হয়, কারণ হচ্ছে যে এটা শুরু হওয়া মাত্র
শুরু থেকে শেষ না হওয়া পর্যন্ত বিক্রিয়াটা চলতেই থাকে, এজন্য এটাকে শিকল বিক্রিয়া বলা হয়। আর এখানে যে উৎপাদগুলো তৈরি হয় এই উৎপাদগুলোর প্রত্যেকেরই কিন্তু একটা ব্যবহারিক দিক আছে, যার কারণে বলা হয় এটা পেট্রোকেমিক্যাল শিল্পের একটা তাৎপর্যপূর্ণ বিক্রিয়া। প্রথমে যেটা তৈরি হলো বা উৎপন্ন হলো এটা মিথাইল ক্লোরাইড, ডাইক্লোরোমিথেন, ট্রাইক্লোরোমিথেন এবং সর্বশেষ যেটা উৎপন্ন হলো সেটা হচ্ছে টেট্রাক্লোরোমিথেন। মিথেন ক্লোরাইডটাকে তোমার ব্যবহার করা হয়ে থাকে বিভিন্ন রাসায়নিক যে উপাদানগুলো আছে সেগুলো প্রস্তুতিতে, যেমন জৈব অ্যাসিড প্রস্তুতিতে, অ্যালকোহল প্রস্তুতিতে, এই জাতীয় প্রস্তুতির ক্ষেত্রে এটাকে ব্যবহার করা হয়ে থাকে। ডাইক্লোরোমিথেনটাকে তোমার রংশিল্পের দ্রাবক হিসেবে ব্যবহার করা হয়। ট্রাইক্লোরোমিথেনটাকে তোমার ক্লোরোফর্ম বা চেতনানাশক হিসেবে ব্যবহার করা হয়, যেহেতু সামনে ঈদ চলে আসছে এটা ব্যবহারটা হয়তো বা বেড়েও যেতে পারে। তারপর হচ্ছে টেট্রাক্লোরোমিথেন, সেটা হচ্ছে সর্বশেষ একটা উপাদান যেটাকে ড্রাই ওয়াশে ব্যবহার করা হয়। এখানে যে উপাদানগুলো তুমি দেখতে পাচ্ছ তাদের কিন্তু ক্ষতিকর দিকও আছে। এই ক্ষতিকর দিকটা নির্ভর করে কার্বনের সাথে যুক্ত ক্লোরিন পরমাণুর সংখ্যার উপরে, অর্থাৎ কার্বনের সাথে যুক্ত ক্লোরিন পরমাণুর সংখ্যা যত বেশি হবে ততই কিন্তু তোমার উৎপন্ন যৌগটার ক্ষতিকর দিকটা বেড়ে যাবে। তার কারণ হচ্ছে যে হ্যালোজেন পরমাণু যারা আছে, এই যেমন ক্লোরিন একটা হ্যালোজেন পরমাণু, এই হ্যালোজেন পরমাণুগুলোর ক্ষতিকর দিক কিন্তু অনেক বেশি, যেটা তোমরা যদি কখনো তোমাদের সৌভাগ্য হয় কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে যাওয়ার, সেখানে গেলে তোমরা দেখতে পাবে, নিজেই বুঝতে পারবে এটা কতটুকু ক্ষতিকর পরিবেশের জন্য। আর এছাড়া তোমাদের যে আমাদের জীবনের রসায়ন অর্থাৎ দ্বাদশ অধ্যায় আছে, সেখানে যে সাবানের প্রস্তুতির, সাবানের না, কস্টিক সোডার যে একটা প্রস্তুতি দেওয়া আছে টয়লেট ক্লিনারে, এই প্রস্তুতিটার ক্ষেত্রে অর্থাৎ যে সকল ইন্ডাস্ট্রি কস্টিক সোডাটাকে তৈরি করে সেখানে প্রচুর পরিমাণে ক্লোরিন উৎপন্ন হয়। আর এই ক্লোরিনটাকে তোমার সিলিন্ডারজাত করে রাখা হয়। যদি কখনো অসাবধানতা বশত বা কখনো যদি দুর্ঘটনা ঘটে অর্থাৎ সিলিন্ডার বিস্ফোরিত হয়, তাহলে ওই এলাকার সম্পূর্ণটাই তোমার জীবের যে জীবনটা আছে সেটা বিপন্ন হয়ে যায়। তার কারণ হচ্ছে যে ক্লোরিনটা তোমার বায়ুর অক্সিজেনের স্বল্পতা তৈরি করে ফেলে, যার কারণে জীবরা, অধিকাংশ জীবরাই মারা যায় বা তোমার সম্পূর্ণ যে জীবজ যে উপাদানটা আছে সেটা নিশ্চিহ্ন হয়ে যায়, এত বেশি ক্ষতিকর এই উপাদানগুলো। তাহলে এই ছিল তোমার অ্যালকেনের যে প্রতিস্থাপন বিক্রিয়া অর্থাৎ হ্যালোজেনেশন যে বিক্রিয়াটা সেটা। এবার তোমাকে বলছি আমি, তুমি হয়তোবা জানো হ্যালোজেন পরমাণু কেন বলা হয় এদেরকে। গ্রুপ 17 যে পরমাণুগুলো আছে তাদেরকে হ্যালোজেন বলা হয়। হ্যালোজেন শব্দের অর্থ হচ্ছে তোমার সামুদ্রিক লবণ বা লবণ গঠনকারী উপাদান। অর্থাৎ গ্রুপ 17তে যে পরমাণুগুলো আছে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এবং স্ট্যাটিন, এই রাসায়নিক উপাদানগুলো লবণ গঠনের উপাদান, যার কারণে এদেরকে হ্যালোজেন বলা হয়ে থাকে। চলে আসো, তারপরে আমরা যে ধর্মটা এখন দেখব সেটা হচ্ছে তোমার ভাঙন প্রক্রিয়া। তাহলে এখন আমরা দেখব তোমার দ্বিতীয় যেটা অর্থাৎ ভাঙন প্রক্রিয়াটা দেখব। খেয়াল করো একটু, ভাঙন বিক্রিয়া। এই ভাঙনটা তোমার দুইভাবে সম্পন্ন হয়, একটা হচ্ছে তোমার প্রভাবকহীন চাপের সাহায্যে, আরেকটা হচ্ছে তোমার প্রভাবক সহ নিম্ন তাপ এবং চাপের সাহায্যে। তাহলে আমরা এটাকে দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে তোমার তাপীয় ভাঙন আর আরেকটা হচ্ছে তোমার প্রভাবকীয় ভাঙন। এখানে তোমার তাপ ও চাপ হবে উচ্চ প্রকৃতির, কোনো প্রভাবক থাকবে না। আর এটা প্রভাবক থাকবে, প্রভাবকের উপস্থিতিতে বিক্রিয়াটা সংঘটিত হবে উপস্থিতিতে। আর তাপ ও চাপ হবে নিম্ন প্রকৃতির, এই দুইভাবে এই ভাঙন প্রক্রিয়াটা তোমার সম্পূর্ণ হয়ে থাকে। এই বিক্রিয়াটার উদ্দেশ্য হচ্ছে যে অ্যালকেন শ্রেণীর যে বড় যৌগগুলো আছে তাদেরকে মূলত ব্যবহারিক কাজে ব্যবহারের জন্য বা ব্যবহার উপযোগী করার জন্য মূলত এই দুই প্রক্রিয়া বা এই যে ভাঙন যে বিক্রিয়াটা আছে এই বিক্রিয়াটা সংঘটিত করা হয়ে থাকে। কিভাবে সেটা এখন আমরা বিক্রিয়া দেখার মাধ্যমে বুঝতে পারবো। চলে আসো, আমরা প্রথমে তোমার তাপীয় ভাঙনটা একটু খেয়াল করি। তাপ ও চাপের উপস্থিতিতে যে ভাঙন প্রক্রিয়াটা সংঘটিত হয় সেটা একটু দেখি। ধরো আমি যদি তোমার বইয়ের যে বিক্রিয়াটা আছে সেটা যদি একটু লিখি, যেমন এখানে আমি ফ্যান্টাড্যাকেন যে যৌগটা আছে সেটাকে ব্যবহার করলাম। এটাকে যদি তুমি উচ্চ তাপ ও চাপের সাহায্যে ভাঙো, উচ্চ তাপ বলতে তোমার প্রায় 700 ডিগ্রি সেন্টিগ্রেড তাপ এবং 70 অ্যাটমসফিয়ার বায়ুচাপ, এই পরিমাণ তাপ এবং চাপের উপস্থিতিতে এটাকে ভাঙলে তুমি এখানে দুই ধরনের যৌগ পাবে, অর্থাৎ দুই শ্রেণীর যৌগ পাবে। একটা হবে তোমার অ্যালকিন শ্রেণীর যৌগ, আরেকটা হবে অ্যালকেন শ্রেণীর যৌগ। এটা তোমাকে মনে রাখতে হবে। অ্যালকেনের বৃহৎ যৌগটাকে যদি আমরা তাপীয় বা প্রভাবকীয় ভাঙনের সাহায্যে ভাঙি,
তাহলে এখানে তোমার দুই ধরনের যৌগ তৈরি হবে বা দুই শ্রেণীর যৌগ তৈরি হবে, একটা হবে অ্যালকিন শ্রেণীর আর একটা হবে অ্যালকেন শ্রেণীর। এটা তোমাকে অবশ্যই মনে রাখতে হবে। তাহলে এখানে তুমি যে উপাদানগুলো তৈরি হবে এগুলো এখানের সাথে হিসাব করে লিখে ফেললেই হবে। তবে দুই শ্রেণী হতে হবে, অ্যালকিন এবং অ্যালকেন। তাহলে দেখো একটু খেয়াল করে, ধরো আমি যদি এখানে এভাবে লিখি, ইথিন লিখলাম, তার সাথে ধরো তোমার এখানে প্রোপিন উৎপন্ন হলো আর তার সাথে এখানে অক্টেন উৎপন্ন হলো, যেটা তোমার বইতে দেওয়া আছে সেটাই লিখে ফেললাম আমি সরাসরি। আর এখানে সমতাকরণে এটা সামনে 2 দিলে টোটালি দুই পাশের উপাদানগুলো তোমার সমান হয়ে যাচ্ছে। তাহলে একটু দেখো, তোমার এখানে অ্যালকিন শ্রেণীর যৌগ উৎপন্ন হলো, তার সাথে অ্যালকেনটা উৎপন্ন হলো। এটার উদ্দেশ্য হচ্ছে যে তোমার এখানে যে যৌগগুলো এখন তৈরি হলো, এই যৌগগুলো ছোট ছোট শ্রেণীর যৌগ হয়ে গেল, অর্থাৎ অ্যালকিনটাও ছোট হলো, অ্যালকেনটাও ছোট হলো, কিন্তু এখানে বৃহৎ একটা অ্যালকেন শ্রেণীর যৌগ ছিল। এই ছোট ছোট যৌগগুলো কিন্তু ব্যবহারটা খুবই সোজা এবং তাদের ব্যবহারিক দিক কিন্তু অনেক বেশি। চলে আসে এবার প্রভাবকীয় ভাঙনটা আমরা একটু জেনে নেই। প্রভাবকীয় ভাঙনের ক্ষেত্রেও এখানেও তুমি যে ভাঙন প্রক্রিয়াটা সংগঠিত করবে, সেখানে তোমার অ্যালকেন শ্রেণীর বড় যৌগটাকেই ভাঙবে এবং সেখানে অ্যালকিনের সাথে অ্যালকেন উৎপন্ন হবে, অথবা এখানে তুমি অ্যালকেনের বড় যৌগটাকে ভাঙলে এখানে অ্যালকেন উৎপন্ন হবে, তার সাথে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে। এটা একটু মনে রাখবে। আর প্রভাবকীয় ভাঙনের ক্ষেত্রে তাপ এবং চাপটা হয় নিম্ন প্রকৃতির, আর এখানে প্রভাবকের উপস্থিতিতে বিক্রিয়াটা সংঘটিত হয়ে থাকে। এখানে প্রভাবক হিসেবে তুমি যে উপাদানগুলো ব্যবহার করো, যেমন জিওলাইটস ব্যবহার করে থাকো, এই জিওলাইটস হচ্ছে মূলত তোমার ঋণাত্মক অ্যালুমিনি সিলিকেটের একটা জটিল যৌগ, যেখানে অ্যালুমিনিয়াম, সিলিকন এবং অক্সিজেনের একটা মিশ্রিত যৌগ তৈরি হয়ে থাকে, আর যেটা ক্যালাস আকারে মূলত বিক্রিয়ায় ব্যবহার করা হয়ে থাকে বা প্রভাবক হিসেবে এটাকে ব্যবহার করা হয়ে থাকে। অর্থাৎ এখানে যে তোমাকে 3 শ্রেণীর রাসায়নিক উপাদানের কথা বললাম, তারা মিশ্রিত অবস্থায় থাকে, অর্থাৎ ক্যালাস আকারে থাকে। ক্যালাস সম্পর্কে তুমি অবশ্যই পঞ্চম অধ্যায়ে পড়ে আসছো রাসায়নিক বন্ধনে। তাহলে এভাবেই মূলত তোমার ভাঙনের যে বিক্রিয়াটা আছে, অর্থাৎ অ্যালকেন শ্রেণীর যে ভাঙনের বিক্রিয়াটা আছে, এটা সংগঠিত হয়ে থাকে। তারপরে চলে আসা এখন আমরা যে বিক্রিয়াটা দেখব সেটা হচ্ছে তোমার জারণ বিক্রিয়াটা, অর্থাৎ অ্যালকেনের এখন জারণ বিক্রিয়াটা আমরা দেখব। জারণ মানে হচ্ছে যে সকল রাসায়নিক বিক্রিয়া অক্সিজেনের উপস্থিতিতে সম্পূর্ণ হয়ে থাকে তাদেরকেই মূলত জারণ বিক্রিয়া বলা হয়ে থাকে, বা দহন বিক্রিয়াও বলতে পারো। এটা আরেকটা নাম হচ্ছে কি তোমার দহন। চলে আসে এবার আমরা একটু দেখে নেই জারণ বিক্রিয়াটা কিভাবে সংগঠিত হয়ে থাকে। এখানে বিক্রিয়াটা অক্সিজেন উপস্থিতিতে সংগঠিত হবে, আর অক্সিজেন উপস্থিতি যেহেতু তোমার বিক্রিয়াটা সংগঠিত হবে, এখানে কার্বন ডাই অক্সাইড অবশ্যই উৎপন্ন হবে। যেমন তুমি একটু খেয়াল করো, ধরো তোমার এখানে আমি প্রোপেনটা নিলাম, প্রোপেনটাকে যদি আমি অক্সিজেন উপস্থিতিতে দহন করি, তাহলে এখানে তোমার কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে, তার সাথে পানি উৎপন্ন হবে এবং তাপ উৎপন্ন হবে। তো এটাকে একটু সমতাকরণ করতে হবে। এখানে তোমার কার্বন 3টা, কিন্তু এখানে আছে একটা, তাহলে এটার সামনে 3 দাও। এখানে হাইড্রোজেন হচ্ছে 8টা, কিন্তু এখানে হচ্ছে 2টা, তাহলে এটার সামনে 4 দাও। এখন তুমি হিসাব করে দেখো তো অক্সিজেন কয়টা হলো, 10টা হয়ে গেল, তাইলে এটার সামনে 5 দিলেই সমতাকরণটা হয়ে যাচ্ছে। তো অ্যালকেন শ্রেণীর যৌগ, যেমন তুমি এখানে প্রোপেনটাকে অক্সিজেন উপস্থিতি দহন করলে এখানে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হলো, তার সাথে পানি উৎপন্ন হলো। তবে এখানে একটু পরিবর্তন হয়, পরিবর্তনটা কি তোমাকে আমি বলছি। ধরো তোমার এখানে আমি যদি প্রোপেনটা ব্যবহার করি, অক্সিজেন উপস্থিতি দহন করলাম, তুমি যে কোনো বিক্রিয়া লিখতে পারো এখানে। তো যদি তোমার এখানে অক্সিজেনের সরবরাহটা কম হয়, তাহলে তোমার কার্বন ডাইঅক্সাইডের পরিবর্তে এখানে উৎপাদের মধ্যে কখনো তোমার ক্ষতিকর উপাদান হিসেবে কার্বন মনোক্সাইড উৎপন্ন হতে পারে, অথবা কখনো কার্বনের পার্টিকেল উৎপন্ন হতে পারে। আচ্ছা, চলে আসো এবার আমরা একটু দেখি। এখানে ধরো কার্বন মনোক্সাইড উৎপন্ন হলো আর তার সাথে পানি উৎপন্ন হলো। তো এটাকে সমতাকরণ করো, এখানে কার্বন 2টা আর এখানে হচ্ছে একটা, তাহলে এটার সামনে তুমি 2 দাও। এখানে অক্সিজেন 6টা, এখানে হচ্ছে 2টা, তাহলে এটার সামনে 3 দাও। তো এখন তুমি একটু খেয়াল করে দেখো তো এখানে অক্সিজেন কয়টা হয়ে গেল, এখানে 2টা, এখানে 3টা, টোটালি 5টা হয়ে গেল। তাহলে এখানে 5/2 লিখো, তাহলে কিন্তু সমতাকরণ হয়ে যায়। আচ্ছা, এরপরে খেয়াল করো, ধরো মিথেনকে যদি আমরা অক্সিজেন উপস্থিতিতে দহন করি, আর এখানে যদি তোমার বিক্রিয়া অক্সিজেনের সরবরাহটা কম হয়, তাহলে এখানে কার্বন পার্টিকেল তৈরি হবে, অর্থাৎ কার্বন কয়লা তৈরি হবে। কার্বন কয়লা বলতে বোঝানো হয় তোমার গ্রামের বাড়িতে লাকড়ির চুলায় রান্না করলে পাতিলের তলার মধ্যে যে কালিটা জমা হয়, সেটাই হচ্ছে কার্বন পার্টিকেল। এটা মূলত অক্সিজেনের সরবরাহটা কম হওয়ার কারণেই তৈরি হয়ে থাকে, আর তার সাথে তোমার পানি উৎপন্ন হবে। তো এখানে 2 দিলে সমতাকরণটা হয়ে যাচ্ছে। তাহলে এ ছিল মূলত অ্যালকেনের যে জারণ ধর্মটা আছে, বা জারণ যে বিক্রিয়াটা বলি, সেই জারণ বিক্রিয়াটা হচ্ছে এটা। বুঝতে পারছো? তাহলে এবার আমরা সর্বশেষ আরও একটা গুরুত্বপূর্ণ অংশ দেখব, আর সেটা হচ্ছে তোমার অ্যালকেনের সমানুকরণ বিক্রিয়াটা। একটু মনোযোগ সহকারে খেয়াল করো, আমরা এখন অ্যালকেনের সমানুকরণ বিক্রিয়াটা একটু দেখব। এটা তোমার বইতে দেওয়া নেই, সমানুকরণ বিক্রিয়া। এটা জানার জন্য আমি লিখে দিচ্ছি তোমাকে এখানে। হ্যাঁ, একটু দেখো সমানুকরণ বিক্রিয়াটা কীভাবে সংগঠিত হয়ে থাকে। তো সমানুকরণ বিক্রিয়ার ক্ষেত্রে এখানে যে উপাদানগুলো তোমার ব্যবহার করতে হয়, সেটা হচ্ছে যে অনার্দ্র অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইডের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিড ব্যবহার করতে হয়।
অনাদ্র AlCl3 অ্যালুমিনিয়াম টাইক্লোরাইড ও HCl গ্যাস বা হাইড্রোক্লোরিক অ্যাসিড ব্যবহার করতে হয়। এই দুই প্রভাবকের উপস্থিতিতে মূলত বিক্রিয়াটা সংঘটিত হয়ে থাকে। তার মানেটা হচ্ছে যে দেখো আমি তোমাকে এবার বিক্রিয়াটা লিখে দিচ্ছি। ধরো তোমার এখানে আরেকটা শর্ত এখানে দেওয়া আছে, এখানে তুমি যে রাসায়নিক উপাদানগুলো নিবে এই রাসায়নিক উপাদানগুলো কার্বন সংখ্যা 4 বা 4 থেকে বেশি হতে হবে। অর্থাৎ বিউটেন থেকে উপরের দিকে যে অ্যালকেন শ্রেণীর যৌগগুলো হয়ে থাকে তারাই মূলত এই সমানুকরণ বিক্রিয়াটা প্রদর্শন করে থাকে, 4 বা 4 থেকে বেশি কার্বন সংখ্যা। লিখে দিচ্ছি সামনে দিয়ে কার্বন সংখ্যা 4 বা 4 থেকে বেশি যারা, তারাই মূলত এই সমানুকরণ বিক্রিয়াটা অংশগ্রহণ করে থাকে। তো এখন তুমি একটু খেয়াল করো, ধরো এখানে আমি যদি বিউটেনটাকেই লিখি, এই বিউটেনকে অনাদ্র অ্যালুমিনিয়াম টাইক্লোরাইড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের উপস্থিতিতে উত্তপ্ত করলে এখানে তোমার শাখাযুক্ত অ্যালকেন শ্রেণীর একটা শিকল তৈরি হবে, এই যৌগটা তৈরি হবে। আচ্ছা, তোমাকে আমি নামকরণের ক্ষেত্রে বলেছিলাম এরকম যদি তোমার লম্বা শিকল থাকে তাহলে ওই অ্যালকেন শ্রেণীর যৌগগুলোর নাম লেখার ক্ষেত্রে সামনে তোমাকে N যুক্ত করে দিতে হয়। এটার নাম হচ্ছে বিউটেন, 4 কার্বন বিশিষ্ট N বিউটেন। আর এই যৌগটার নাম হচ্ছে তোমার আইসোবিউটেন। আইসোবিউটেন বলার কারণ হচ্ছে যে দেখো এখানে তোমার নামকরণে কিছু প্রক্রিয়া ছিল বা পদ্ধতি ছিল, তো ওই পদ্ধতিগুলোর ক্ষেত্রে তোমার এখানে যদি কার্বন সংখ্যা সবগুলো উল্লেখ করতে হয়, যেহেতু তোমার এখানে বিউটেন ছিল এবং এটা শাখাযুক্ত একটা, তো বিউটেন এখানে যেহেতু তুমি সবগুলো কার্বনের সংখ্যায় উল্লেখ করলে সেজন্য এটার নাম হয়ে যায় আইসোবিউটেন। আর এটাকে যদি তুমি আইউপ্যাক পদ্ধতিতে করো তাহলে এটা হবে তোমার 2 মিথাইল প্রোপেন হয়, কিন্তু এখানে তোমার সমানুকরণ বিক্রিয়ার ক্ষেত্রে তোমাকে এখানে আইসোবিউটেনে লিখতে হবে, অর্থাৎ এখানে টোটালি সবগুলো কার্বন সংখ্যা গণনা করে লিখতে হবে। তাহলে এটা হচ্ছে তোমার আইসোবিউটেন যৌগ, আর এটা এখানে ছিল তোমার N বিউটেন। তাহলে আমরা আসো এবার সম্পূর্ণ বিক্রিয়াটাকে আরেকবার বলে নেই। আবার বলছি তোমাকে একটু খেয়াল করো, এই বিক্রিয়া যে সকল অ্যালকেন শ্রেণীর যৌগরা প্রদর্শন করবে তারা হচ্ছে যে কার্বন সংখ্যা 4 বা 4 থেকে বেশি হবে, তারাই মূলত তোমার এই সমানুকরণ বিক্রিয়ায় অংশগ্রহণ করবে। অ্যালকেন শ্রেণীর সমানুকরণ বিক্রিয়ায় তোমার বিউটেন থেকে যারা উপরের দিকে হবে। আর এখানে যে প্রভাবক উপস্থিত থাকবে তারা হচ্ছে তোমার অনাদ্র অ্যালুমিনিয়াম টাইক্লোরাইড ও হাইড্রোক্লোরিক অ্যাসিড। এই দুই রাসায়নিক উপাদানের উপস্থিতিতে তুমি যদি বিউটেনকে উত্তপ্ত করো, উত্তপ্ত করলে এখানে আইসোবিউটেন উৎপন্ন হয়, অর্থাৎ এটাই হচ্ছে তোমার অ্যালকেনের সমানুকরণ বিক্রিয়া। আর এই বিক্রিয়াগুলো খুবই সোজা, তুমি দেখতে পেলে বিক্রিয়াগুলো তুমি একটু ভালো করে শেখার চেষ্টা করবে, অর্থাৎ বেশি বেশি লিখবে। বেশি বেশি লিখলেই কিন্তু তোমার ভালো মনে থাকবে, আর মনোযোগ সহকারে একটু খেয়াল করবে। আর যখনই তুমি পড়তে বসো একটু মনোযোগ দিয়ে পড়ার চেষ্টা করবে, তাহলে এই বিক্রিয়াগুলো অবশ্যই মনে থাকবে। তাহলে আজকে এই পর্যন্তই, ভালো থাকবে সবাই। আগামী ক্লাসে ইনশাল্লাহ আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।